সিটিভির ইউর মর্নিং নামে একটি অনুষ্ঠানে ক্যানাডিয়ান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা রিক লামানা কথা বলছিলেন। তিনি আসলে কথা বলছিলেন এই যে বিভিন্ন ধরনের ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশনগুলো জমা হয়ে পড়ে আছে নিষ্পত্তির অপেক্ষায়, যেটিকে আমরা স্বাভাবিকভাবে ব্যাকলগ হিসাবে অভিহিত করে থাকি, এই ব্যাকলগ নিয়ে। এবং সেগুলো নিয়ে কথা বলতে বলতে তিনি একটি কঠিন মন্তব্য করে বসলেন। তিনি বললেন, কানাডার ইমিগ্রেশন সিস্টেম আসলে অকার্যকর হয়ে পড়েছে। ইট ইজ নট ফাংশনিং, ইট ইজ নট ওয়ার্কিং। খুব কৌতূহল হলো তার কথাগুলো শুনতে শুনতে, এবং তারপর তার পুরো বক্তব্য শুনলাম। শুনে আমার নিজের মনেও একটু কৌতূহল জাগলো এবং মনে হলো, ও বিভিন্ন সময় আপনারা মানে যারা কানাডায় এসে রিফিউজি অ্যাপ্লিকেশন করেছেন, কিংবা যারা ইমিগ্রেশনের অপেক্ষায় আছেন, কিংবা সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করে অপেক্ষায় আছেন, ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশন করে অপেক্ষায় আছেন, এমন অনেকে প্রশ্ন করেন যে ভাই এত সময় কেন লাগছে, কবে মানে ইন্টারভিউ হবে, কিংবা কবে এগুলো নিষ্পত্তি হবে, কবে একটি ফলাফল জানতে পারবো। এগুলোর সব কটার সঠিক কোনো উত্তর আসলে আমার কাছে নেই। এবং যেহেতু ফ্রিকুয়েন্টলি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হই, সেই কারণেই সিটিভির এই প্রোগ্রামটি আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল এবং আমি রিক লামানার বক্তব্যগুলো শুনছিলাম। তারপরে আবার কানাডা ইমিগ্রেশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে তার কথা সূত্র ধরে আরও একটু দেখভাল করার চেষ্টা করলাম। করে যে ইনফরমেশনগুলো আমার কাছে জমা হলো, মনে হলো যে সেগুলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। দর্শক, আমি খুব বিস্মিত হয়েছিলাম যে সেই সিটিভির অনুষ্ঠানটিতে যখন বলা হচ্ছিল 21 লাখের বেশি অ্যাপ্লিকেশান এখন ইনভেন্টরিতে, মানে নিষ্পত্তির অপেক্ষায় ইমিগ্রেশনের বিভিন্ন দপ্তরে জমা আছে। ক্যান ইউ ইমাজিন, 21 লাখেরও বেশি। আমরা যদি একটু ডিটেলসে যাই তাহলে আমরা দেখব যে একটু তাকাই যে সেখানে কি আছে, যে একজ্যাক্ট যে নাম্বারটা সেখানে দেওয়া আছে 21,08,000। 21,08,200 অ্যাপ্লিকেশন এখন নিষ্পত্তির অপেক্ষায় আছে। এখন এই যে অ্যাপ্লিকেশনগুলি, প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের একটা নির্দিষ্ট সময় আছে, যে এই সময়ের মধ্যে তারা এত পার্সেন্ট প্রসেস করে ফেলবে, সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড সার্ভিস টাইম। যেমন ধরেন কোনো অ্যাপ্লিকেশনের আছে যেটা হচ্ছে তারা মনে করে 12 মান্থ, কোনো অ্যাপ্লিকেশনের মনে করে যে আরও একটু বেশি। এইভাবে একটা নির্দিষ্ট টাইম আছে প্রসেসিংয়ের। সেই টাইমের বাইরে যদি চলে যায় তখন তারা সেটিকে ব্যাকলগ হিসাবে চিহ্নিত করে। যেমন এক্সপ্রেস এন্ট্রি, সেটিকে তারা মনে করে যে 6 মান্থের মধ্যে তারা ডিসিশন দিয়ে দেবে। সিটিজেনশিপ, একটা নতুন অ্যাপ্লিকেশন, কেউ আপনি পিআর থেকে সিটিজেনশিপের আবেদন করলেন, আপনার ইন্টারভিউ হলো, অ্যাপ্লিকেশন জমা দিলেন, এটি প্রসেস হতে তারা মনে করে যে 12 মান্থের মধ্যে যদি এটি হয়ে যায়, এবং যত অ্যাপ্লিকেশন জমা হবে তার 80% তারা 12 মান্থের মধ্যে প্রসেস করে ফেলবে। সো এটি হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড সার্ভিস টাইম। কিন্তু এই 12 মান্থ যদি অতিক্রম করে চলে যায় তখন সেটিকে ব্যাকলগ হিসাবে তারা চিহ্নিত করে। আমরা একটু ডাটার দিকে চাই। আমরা যদি শুরু করি টেম্পোরারি রেসিডেন্ট দিয়ে, মানে পার্মানেন্ট রেসিডেন্ট দিয়ে যদি শুরু করি, যারা ইমিগ্রেশনে পিআরের জন্য অ্যাপ্লিকেশন যারা করেছেন, সেই অ্যাপ্লিকেশন 9,28,800 পিআর অ্যাপ্লিকেশন এখন ইনভেন্টরিতে আছে, মানে এগুলো প্রসেসিংয়ের জন্য তাদের আছে। তার মধ্যে এই যে তাদের যে একটা নির্দিষ্ট টাইম, সেই টাইম ফ্রেমের মধ্যে আছে 4,27,500, যেটা 46% অফ টোটাল অ্যাপ্লিকেশন। তার বাকিগুলো হচ্ছে ব্যাকলগে পড়ে আছে। কিন্তু টোটাল প্রসেসিংয়ের অপেক্ষায় কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন আছে 9,28,800। অর্থাৎ আপনি যদি পিআরের অপেক্ষায় থেকে থাকেন, পার্মানেন্ট রেসিডেন্টশিপের অ্যাপ্রুভালের অপেক্ষায় থেকে থাকেন, তাহলে আপনি ওয়ান অফ দ্য 9,28,800 ক্যান্ডিডেটের একজন। সো কতটা সময় লাগবে সেটা আপনি একটু আন্দাজ করে নিতে পারেন। টেম্পোরারি রেসিডেন্ট, এই টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ভিজিটার ভিসা, টেম্পোরারি ওয়ার্ক পারমিটে যারা আসে তারা, ওয়ার্ক পারমিট, এই সবগুলো মানে যাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কানাডায় আসবে, তারপরে ওই সময় শেষ হলে তারা চলে যাবে। যেমন স্টুডেন্টরা আইডিয়াল যে বিষয়টি হচ্ছে তারা পড়তে আসবে, পড়া শেষ করে চলে যাবে। টেম্পোরারি ওয়ার্ক পারমিটরা কাজ করতে আসবে, কাজ করে চলে যাবে। ভিজিটার ভিসা যারা আসেন তারা আসবেন, ভিজিট করবেন, চলে যাবেন। সো এরকম প্রায় 9,99,100 অ্যাপ্লিকেশন এখন টেম্পোরারি রেসিডেন্স হিসাবে যারা, তাদের এখন প্রসেসিংয়ের অপেক্ষায় আছে। তার মধ্যে 5,48,500 হচ্ছে তারা মনে করে যে তাদের যে স্ট্যান্ডার্ড টাইম, সেই স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে আছে, সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। বাকিগুলো হচ্ছে তারা ব্যাকলগ হিসাবে দেখে, কিন্তু প্রসেসিংয়ের অপেক্ষায় মানে লাইনে আছে
সেটি হচ্ছে এই টোটাল নাম্বারটা 9,99,100। এমনকি তারা সিটিজেনশিপ মানে পিআর হয়ে গেছে তারা সিটিজেনশিপের আবেদন করেছেন। এই সিটিজেনশিপের আবেদনকারী হচ্ছে অ্যাপ্লিকেশন যেগুলো এখন পেন্ডিং আছে, সিদ্ধান্তের অপেক্ষায় আছে 2,54,300 এবং 1,99,500 তারা মনে করছে যে তাদের যে স্ট্যান্ডার্ড যেই সার্ভিস টাইম সেই টাইমের মধ্যে আছে, বাকিগুলোকে তারা ব্যাকলগ হিসাবে দেখছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই 2025 সালে তারা আসলে কতটা কাজ করেছে। 2025 সালের জানুয়ারির 1 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত 2025-এর এই যে পার্মানেন্ট রেসিডেন্সি তারা যেটা করেছে 3,77,100 সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে 3,43,400-কে তারা ওয়েলকাম করেছে, বাকিগুলো হয়তো সে অ্যাকসেপ্টেড হয় নাই কিংবা ডেফার্ড হয়ে গেছে বা অন্য কিছু, সেটি আমরা জানতে পারিনি। কিন্তু তারা টোটাল অ্যাপ্লিকেশন নিষ্পত্তি করেছে 3,77,100। এটি জানুয়ারির 1 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত। সিটিজেনশিপের 1,56,500 অ্যাপ্লিকেশন তারা এপ্রিল 1 থেকে অক্টোবর 31 এটা তারা ফাস্টার প্রসেস করেছে বলা যায়, প্রসেস করেছে। টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে স্টাডি পারমিট তারা 5,01,800 স্টাডি পারমিট তারা ইনক্লুডিং এক্সটেনশন তারা ইস্যু করেছে জানুয়ারির 1 তারিখ থেকে অক্টোবর 31 তারিখ পর্যন্ত। এবং ওয়ার্ক পারমিট ইনক্লুডিং এক্সটেনশন 11,11,000 তারা ইস্যু করেছে। তার মানে ওয়ার্ক পারমিট তারা প্রচুর ইস্যু করেছে গত বছর 2025 সালে। বাট তা সত্ত্বেও বেশ আমরা যে নাম্বারগুলো এতক্ষণ বললাম যে টেম্পোরারি রেসিডেন্ট, সেখানে ইনক্লুডিং ওয়ার্ক পারমিট মানে কাজ করতে আসা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সব কিছু মিলিয়ে এখনও 9,99,100 অ্যাপ্লিকেশন তা সেই প্রসেসিংয়ের মধ্যে আছে। রিফিউজি অ্যাপ্লিকেশন কানাডায় এসে যারা বিভিন্নভাবে যারা এসেছেন, এসে রিফিউজি আবেদন করেছেন, এইরকম প্রায় 3 লাখ আবেদন এখন নিষ্পত্তির অপেক্ষায় আছে। আইআরসিসি তারা একটা হিসাব নিকাশ করে দেখেছে যে এই 3 লাখ মানে যাদেরকে আসলে অ্যাপ্লিকেশন জমা হয়েছে তাদের হিয়ারিং হবে, তারপরে এইভাবে প্রসেসে যাবে। সো তাদের এই শুনানির জন্যে যে তাদের হিয়ারিংয়ের জন্য ডাকবে, সেই ডাকার জন্য তাদের এখন প্রায় 22 মাসের মতো ওয়েটিং পিরিয়ড হয়ে পড়ছে। অর্থাৎ আজকে আপনি একটি আবেদন জমা পড়লেন, তাহলে এখনকার যে স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডে আপনার হিয়ারিং আসতে আসতে প্রায় 22 মাস। তারপরে হিয়ারিংয়ে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, তারপরে পিআর, সেটা তো আরেকটা দীর্ঘ লড়াইয়ের ব্যাপার, দীর্ঘ সময়ের ব্যাপার। এবং এগুলো নিয়ে এখন কথাবার্তা হতে শুরু করেছে। যেই শুরুতে আমি যেই সিটিভির যে অনুষ্ঠানটির কথা বললাম, যে কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের যে পরিচালক, তিনি অভিযোগ করছিলেন যে কানাডার ইমিগ্রেশন সিস্টেম আসলে একদম ওয়ার্ক করছে না। সিটিভি আইআরসিসির সঙ্গে কথা বলেছে, কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে, তাদের কাছে জানতে চেয়েছে যে ব্যাপারটাকে তোমাদের এত অ্যাপ্লিকেশন মানে এত সময় কেন লাগছে এবং কেন এতটা ব্যাকলগ হয়ে আছে। তারা তার সুস্পষ্টভাবে কোনো ব্যাখ্যা দেয়নি, কিন্তু তারা শুধু এইটুকু জানিয়েছে যে তারা চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে এখন যেটি হচ্ছে, তারা এই যে অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের জন্য তারা হায়ার টেকনোলজি ব্যবহার করছে। হায়ার টেকনোলজিটা কি? টেকনোলজিটা হচ্ছে তারা এআই ব্যবহার করছে, এআই দিয়ে এখন এই প্রসেসিংগুলো করছে, অ্যাপ্লিকেশন প্রসেসিংগুলো। কিন্তু সিটিভি আমাদেরকে জানাচ্ছে যে কানাডিয়ান গভর্নমেন্ট আসলে আইআরসিসির যে স্টাফ রিসোর্স ম্যান পাওয়ার এটিকে তারা কাট করে কমিয়ে এই যে 2019-এ যে কোভিডের সময়ের যে সিচুয়েশনটা ছিল, সেই সময় তো আসলে ইমিগ্রেশন বন্ধ ছিল, অ্যাপ্লিকেশন বন্ধ ছিল, মানুষের আসা যাওয়া বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল, তাই না? সো সেই সময় কাজ করার জন্য যে পরিমাণ রিসোর্স স্টাফ ছিল ইমিগ্রেশন ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট সেই স্টাফ কমিয়ে সেই সংখ্যায় নিয়ে এসেছে। কিন্তু এই সময়টায় কিন্তু নানা ধরনের অ্যাপ্লিকেশন বেড়ে গেছে। আমি যদি রিফিউজি ক্লেমেন্টের কথা বলি, সেটি তারা বলছে যে 2 বছর আগে যা ছিল সেই 2 বছরের আগের তুলনায় এখনকার অ্যাপ্লিকেন্টের সংখ্যা হচ্ছে ডাবল। কিন্তু লোক সংখ্যা আরও অনেক আগে যা ছিল কমিয়ে একেবারে কোভিডের সময় যখন একটা ইমার্জেন্সি অবস্থা ছিল, কাজকর্ম ছিল না, বসায় বসায় বেতন দিতে হতো, ঠিক সেই পর্যায়ে নিয়ে গেছে। যার কারণে আসলে এত ব্যাকলগ হচ্ছে, সেগুলো এইভাবে পড়ে আছে। যদিও ইমিগ্রেশন বলছে যে তারা এখন এআই ব্যবহার করছে,
তারা চেষ্টা করছেন যে এআই এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনগুলো যাতে ফাস্টার হয়ে যায়। দর্শক, এআই ব্যবহারের আরেকটা ডিমেরিট আছে। আপনারা জানেন যে গত কয়েক বছরে যে বিপুল পরিমাণ ভিজিটর ভিসায় যারা কানাডায় এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু এমন অনেক এসেছেন যারা আসলে ঠিকমতো বাংলা কথাটা বলতে পারেন না, নানাভাবে, কিন্তু দে অল অফ দেম অ্যাকচুয়ালি কোয়ালিফাই টু গেট ভিজিটর ভিসা টু কানাডা। কেন? ওই যে এআই এ কতগুলো প্রোগ্রামিং করে দেওয়া হয়েছিল, তুমি এইটা চাইবে, এইটা চাইবে, এইটা চাইবে, এর আনসারগুলো যদি ইয়েস 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 হয়, দেন ইস্যু দ্য ভিসা। ফলে মানে একেবারে ফ্লাড গেট ওপেন হয়ে গিয়েছিল, সমানে ভিসা ইস্যু হয়েছে এবং মানুষ এসেছে। এবং যারা ওই সময় ওই সুযোগটা নিয়ে এসেছেন এখন কিন্তু তারাই সাফার করছেন, কারণ তাদের অ্যাপ্লিকেশনগুলি এখন কিন্তু আসলে পেন্ডিং হয়ে পড়ে আছে। এখন তারা কানাডায় অনেকে কাজ করছেন, অনেকে কাজ করতে পারছেন না, ফ্যামিলি বাংলাদেশে পড়ে আছে। একটা ইনহিউম্যান লাইফ, একটা সাফারিংসের মধ্যে দিয়ে, একটা স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। এখন এই যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করার জন্য তারা বলছেন যে তারা এআই ব্যবহার করবে, সেই এআই ব্যবহারের ক্ষেত্রে এই প্রসেসিংয়ে কী হবে? সেখানে কি একদম পাইকারি হারে সব বাতিল হয়ে যাবে, নাকি পাইকারি হারে সব অ্যাকসেপ্টেড হবে, না সব মানে একটা স্টাক হয়ে পড়ে থাকবে? কি হবে সেটা আমরা জানি না, কিন্তু এগুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন জেগেছে, এগুলো নিয়ে আমাদের একটা সন্দেহ তৈরি হয়েছে যে এআই আবার ফার্দার ব্যাকলগটাকে আরও বাড়িয়ে দেয় কিনা। সুখের খবর হচ্ছে, যেহেতু মিডিয়া অ্যাটেনশন এই বিষয়গুলোর দিকে পড়েছে, আমার মনে হয় যে মিডিয়া ফার্দার এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবে, এবং মিডিয়া অ্যাটেনশন থাকলে এক ধরনের তো চাপ তৈরি হয়, এবং চাপ তৈরি হলে সরকারও ফাংশন করতে থাকে, কাজ করতে থাকে। আমরা আশা করব যে লিবারেল গভর্নমেন্ট, মার্ক কার্নির গভর্নমেন্ট এই বিষয়গুলো নিয়ে আসলে সিরিয়াসলি, প্রোঅ্যাক্টিভলি, প্র্যাগম্যাটিক্যালি অ্যান্ড প্র্যাকটিক্যালি তারা ওয়ার্ক করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।